আজকের গল্প অনিন্দিতার লেখা আশ্রয়। এই তো একতলা ছোট্ট একটা বাড়ি, তারও ভাগ চাই তোর? সান্ত্বনা নিজের একমাত্র কন্যা রোদেলার দিকে অবাক হয়ে তাকান। দাদার আর্থিক অবস্থা তো ভালো মতোই জানিস, তেমন টাকা পয়সা নেই, কোনো রকমে সংসার চলছে। তোর বাবা তো কিছুই জমিয়ে রেখে যেতে পারেনি, তবুও বিয়ের সময় লোন করে 1,00,000 টাকা দিল, নইলে হয়তো অত বড় ঘরে বিয়েটা হতো কি? দাবি দেওয়া না থাকলেও দিতে ঠুতে তো কম হয়নি। এখনো সেই ধার সুদে চলেছে। সপ্তাহে 6 দিন ওভার টাইম করে রাত 10টায় বাড়ি ফেরে। পাওনাদাররা মাঝে মধ্যেই টাকার জন্য বাড়িতে হানা দেয়। এর কোনো কিছুই তোর অজানা নয়। এদিকে রূপসাটাও বড় হচ্ছে, পর নয় তোর, আপন ভাইঝি। ওর কথাও একটু তো ভাববি রে মা। পড়াশোনা করাতে হবে, বিয়ে দিতে হবে। অসময়ে একলা রেখে আমায় তোর বাবা চলে গেল। তখন পড়াশোনা ছেড়ে দাদা যদি সংসারের হাল না ধরতো, সবাই আমরা কোথায় ভেসে যেতাম কে জানে। মেয়ের দিকে তাকিয়ে বোঝানোর ভঙ্গিতে বলে ওঠেন সান্ত্বনা দেবী। ওই তো 2-1টা পাতলা পাতলা গয়না আর কটা জেলজেলে সাদামাটা শাড়ি, ওসব আমার শ্বশুরবাড়ির লোক ছুঁয়েও দেখেনি। ইমোশনাল কথাবার্তা থাক মা, বাস্তবটা তুমিও জানো, আমিও জানি। বিয়ে দেওয়াটা দাদার কর্তব্য ছিল, দিয়েছে। সে নিয়ে ভালো মন্দ কিছু বলছি না। দাদার যেমন ক্ষমতা ছিল, ঠিক আছে। তার জন্য তুমি ভাবলে কিভাবে আমি এ বাড়ির ভাগ ছেড়ে দেব? আইনত এ আমার পৈতৃক অধিকার। বাড়ি তো আর দাদা টাকা দিয়ে বানায়নি, বাবা বানিয়েছে। বিয়ে দেওয়া দাদার কর্তব্য, আর বাড়ির ক্ষেত্রে পৈতৃক অধিকার। বেশ ভালো অধিকার কর্তব্যের হিসেব কষতে শিখেছিস তো রোদেলা। এমন সময় পর্দা সরিয়ে রোদেলার বৌদি করুণা ঘরে ঢুকল। রান্নাঘরে থাকলেও সব কথাই তার কানে গেছে। এতটুকু বাড়িতে চাইলেও কি আর কথা কাটাকাটি লুকোনো যায়? বিয়ের পর থেকেই সে দেখছে শোভন বনবন করে পাগল। তার বোন সব পারে, এমএ পাস, সেই সঙ্গে হাতের কাজ, রান্নাবান্নাও জানে খানিক। এমন বোন কজনের থাকে? তা ভাইয়ের সেই আদরের বোন আজ দুয়ারে এসে দাঁড়িয়েছে সম্পত্তির ভাগ বাটোয়ারা করতে। দাদা এই রকম অর্থনৈতিক অনটনে আছে জানার পরেও। আর শোভন, তার কথা আর কি বলবে করুণা? সে তো পারলে নিজের সব কিছু বোনের হাতে তুলে দেয়। মাথার উপর অতগুলো টাকা লোনের বোঝা, শোধ করার চিন্তায় মাঝে মধ্যে পাগলের মতো করে। তখন করুণাকেই সব কিছু সামলাতে হয়। তার উপর আছে মেয়ের চিন্তা। গরিব ঘরে মেয়ে জন্মানো কি কম কষ্টের? তবু বোন এসেছে শুনেই মোড়ের দোকান থেকে ধার করে হলেও দাঁড়িয়ে থেকে সাদা তেলে লুচি ভাজিয়ে নিয়ে এসেছে, সঙ্গে আলুর তরকারি, স্যালাড আর সবুজ সস। বাড়িতে সাদা তেল নেই, তাই দোকান থেকেই। নিজেরও যে একটা মেয়ে আছে, তারও যে ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, সে কথা মনে পড়ে কিনা সন্দেহ। মনের কথা করুণার মনেই থাকে, মুখ ফুটে কিছুই বলতে পারে না সে। কিভাবে বলবে? শোভন শুনলে তো। বোনের প্রতি স্নেহে অন্ধ একেবারে। 1-2বার চেষ্টা করেছিল, কিন্তু শোভনের মুখের থমথমে অবস্থা দেখে থেমে গেছে। সে বোঝে একমাত্র বোনের ব্যাপারে শোভন বড্ড অনুভূতিপ্রবণ। নিজে উচ্চ মাধ্যমিক পাশ বলে এমএ পাস শিক্ষিত বোনকে নিয়ে বড্ড গর্ব তার। ধারণা ডিগ্রির জোরেই
অত বড়লোক বাড়িতে পড়েছে, কেমন সব্বাইকে হাসি মুখে মানিয়ে নিয়েছে, কেমন সুখে গুছিয়ে সংসার করছে। করুণার খালি নালিশ আর নালিশ। প্লেট সাজিয়ে তাকে ঘরে ঢুকতে দেখে ব্যঙ্গ হাসি হাসল রোদেলা। হাতে ধরা কাঁচের প্লেটের দিকে লক্ষ্য না করেই বলে উঠল, এতক্ষণ বুঝি আড়ি পেতে আমাদের কথা শোনা হচ্ছিল? যেই সম্পত্তি ভাগাভাগির কথা উঠল অমনি আর থাকতে না পেরে পর্দা সরিয়ে ঢুকে পড়লে। মাকে কুমন্ত্রণাগুলো বুঝি আজকাল তুমিই দিচ্ছ বৌদি? দাদার টাকা নেই টাকা নেই গানটা মায়ের কানে তুমিই গাইছো বোধ হয়। তোমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমি মাথা ঘামিয়ে করব কি? আমি তো এবাড়ির বউ, বাইরের মেয়ে, আউটসাইডার। গম্ভীর মুখে বলে ওঠে করুণা। অভাবের সংসারে কোনো রকমে ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছিল। পড়াশোনায় মেধাবী হলেও পয়সার জোর নেই বলে এগোতে পারেনি। ইউনিভার্সিটি রোড যেতেও তো পয়সা লাগে। দেখে শুনে শোভনের সঙ্গে বিয়ে। এখনও সে নিয়মিত টিউশন করে। ওই টাকায় সংসারের বেশ খানিকটা সুসার হয়। মেয়েটাকেও নিজে পড়ায়, টিউশনের খরচটা বাঁচে। রূপসা বছর বছর অনেক অনেক প্রাইজ নিয়ে আসে। স্বামীর ভালোবাসা তেমন একটা না পেলেও মেয়েকে দেখে করুণার মন ভরে যায়। এ কথা ঠিক, তাদের সংসারে অনেক অভাব, অনেক অনটন, কিন্তু ভালোবাসার বিন্দুমাত্র অভাব নেই। শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, যত্ন করে। তোমরা ভাই বোন আছো, টাকা পয়সা সম্পত্তি যা বোঝার বুঝে নাও। এই নাও। প্লেটটা রোদেলার সামনে বাড়িয়ে ধরে হাসি মুখে। খবর পেয়ে কাজের ফাঁকে এসে তোমার দাদা দিয়ে গেল। ফুলকো ফুলকো 4টে লুচি আর বাটিতে খানিক আলুর তরকারি, সঙ্গে মোটা মোটা করে কটা স্যালাড আর সবুজ সস। প্লেটটার দিকে অবহেলা ভরে একবার মাত্র চোখ তুলে তাকালো রোদেলা। বোঝাই যাচ্ছে সস্তার দোকান থেকে কোনো রকমে বানিয়ে এনেছে। টাকাটাও দিতে পেরেছে কিনা সন্দেহ। বিরক্ত মুখে বলে উঠল সে, এই লুচি কিনা আমি খাবো? দেখছো না কত তেল এতে? আলুর তরকারি থেকেও তো দেখছি তেল গড়াচ্ছে। কোন তেলে ভেজেছে কে জানে। সদ্য শ্যালো থেকে ফেসিয়াল করিয়েছি। এই খেলে আর দেখতে হবে না, স্কিনের পুরো 12টা বেজে যাবে। বোন এসেছে শুনে হাতের কাজ তাড়াতাড়ি মিটিয়ে বাড়ির পথ ধরেছিল শোভন। কারখানা কাছেই তার। মালিককে বলে এসেছিল আজ তার বোন এসেছে, তাই ওভারটাইম করবে না। রোদেলার শেষ কথাগুলো কানে গেছে তার। মুহূর্তে মায়াবী চোখ দুটো জলে ভরে গেল। মনে মনে অদেখা ঈশ্বরকে স্মরণ করে বলে উঠল সে, হে জীবন, তুমি এত নিষ্ঠুর কেন? দাদাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না রোদেলার। গম্ভীর মুখে বলে উঠল সে, দাদা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, ভীষণ জরুরি। সেজন্যই আজ আসা। একটা কথা বলি, প্লিজ কিছু মনে করিস না। এইসব ভাজাভুজি আর কখনো আমার জন্য আনিস না। এসব আনহেলদি খাবার অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। এত তেল। 2 চোখ ভরে জল এলো শোভনের। মাত্র কিছুদিনের ব্যবধানে মানুষ এতটাও পাল্টে যেতে পারে? কিন্তু সে ছেলে, সবার সামনে কাঁদবে কিভাবে? তাই কোনো রকমে চোখের জলটা আড়াল করে ফেলল। প্রতি বছর পুজো আসার অপেক্ষায় দিন গুনত রোদেলা। পুজোর সামনে নানা অস্থায়ী দোকানে বানানো মোগলাই, রোল, চাউমিনের বায়না জুটত দাদার কাছে। কখনো কখনো আবদারে অতিষ্ঠ হয়ে বাড়িতে মা বানিয়ে দিত। কিন্তু রোদেলা
ঘরের রোল চাউমিনে কি সেই টেস্ট আছে? সে করুণ মুখে দাদার দিকে তাকিয়ে থাকত। পাড়ার একটা দোকানে লিট্টি চোখা পাওয়া যেত। গরম গরম লিট্টি দেশি ঘি দিয়ে যেন পুরো অমৃত। সারা বছর ধরে টিউশনি করে সংসার চালিয়েও কিছু পয়সা শোভন ঠিক বাঁচিয়ে রাখত রোদেলার জন্য। সেগুলো দিয়ে পুজোর 4 দিন বোনকে মোগলাই, রোল, চাউমিন কিনে দিত। কখনো কখনো ঘুগনি, চটপটি, দেশি ঘির লিট্টিও 2 মাসে 6 মাসে একবার। পছন্দের খাবার পেলেই রোদেলা এক গাল হেসে বলে উঠত, সবার চেয়ে তুই ভালো রে দাদা ভাই। হেসে ফেলত শোভন। আদরের বোনের কাছে এইটুকুই তো চাওয়ার, এর বেশি সে আর কি বা চেয়েছে। মেঝের দিকে তাকিয়ে চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে শোভন, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে তোর রুচিটাও বদলে গেছে। আগে তো এই রোল, চাউমিন, লিট্টি তুই ভীষণ আনন্দ করে খেতিস, সেই ভেবেই। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায়। তুই, আমি, আমাদের দুনিয়া কিছুই কি পাল্টায়নি? পাল্টেছে সবটাই। না পাল্টে উপায় কি বল? হঠাৎ করুণার দিকে তাকায় সে। বৌদি, রূপসা কোথায়? মেয়ের ওপর ঝাঁঝিয়ে ওঠেন সান্ত্বনা। সে খবরে তোর কি দরকার? তুই তো এসেছিস নিজের স্বার্থের কথা বলতে। সময় নষ্ট না করে দাদার সঙ্গে বসে হিসেব নিকেশ করে নে বরং। ছোট বোনের দিকে চোখ তুলে তাকালো শোভন। তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদ মস্তক নিরীক্ষণ করতে করতে ভাবল, এমন কি বলতে চায় রোদেলা? মাই বা হঠাৎ এতখানি রেগে গেল কেন? ঠিক কি হয়েছে বাড়িতে তার অনুপস্থিতিতে? দাদার ওই মর্মভেদী চাউনি সহ্য করার ক্ষমতা রোদেলার নেই, ছিল না কোনো কালে। চোখ নামিয়ে নিল সে সঙ্গে সঙ্গে। এসে থেকে নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছে সে। একটা সাধারণ মানুষ আর কতই বা পারে? বোনের পাশে বসে নরম গলায় বলে উঠল শোভন, ওরা কেউ বুঝি তোকে কিছু বলেছে? মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেন সান্ত্বনা দেবী। এভাবে তো ভাবেননি তিনি। এতক্ষণ কেবল একদিকে দৃষ্টি ছিল তার। ক্রমাগত মেয়ের স্বার্থপরতার কথাই ভেবে চলেছিলেন। এমনটা তো হতেই পারে, হওয়া সম্ভব খুবই। হয়তো শ্বশুরবাড়ির পরিস্থিতি মেয়ের অনুকূলে নয়। তাই রোদেলা স্বামীর কথা শুনে চমকে গেল করুণাও। রোদেলার বিয়ের বয়স মোটে বছর 1.5। বাইরে থেকে দেখে এতদিন তো সব ঠিকঠাকই লাগতো। হঠাৎ শোভন তবে এমন কথা বলল কেন? সে কি কিছু বুঝতে পেরেছে? বলে যারা যাকে ভালোবাসে তারা তার মনের ভেতর কি চলছে অনুভব করতে পারে। এমনটা শোভন বলেছে যখন, কিছু তো সে লক্ষ্য করেইছে। রোদেলাকে শোভনের চেয়ে ভালো কেউ চেনে না। একটা কথা, দাদার বলা কেবলমাত্র একটা কথা শুনে ভেঙে পড়ল রোদেলা। চোখ দিয়ে নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগলো জল। এতক্ষণ ধরে অহংকারে সাজানো সযত্ন নির্মিত মুখোশ খুলে যেতেই ফুলে ফুলে কাঁদতে লাগলো সে। ওরা বড্ড লোভী রে দাদা, বড্ড লোভী। টাকা পয়সা জিনিসপত্র ছাড়া কিচ্ছুটি চেনে না। খালি চাই আমি এ বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে আসি অনেক অনেক। তোদের জামাইবাবু ওদের কথায় সায় দেয়, অথচ বিয়ের সময় সব জেনেই তো। বল, তোকে ওরা কে কি বলেছে? বোনের অপমানের কথা শুনে সঙ্গে সঙ্গে রুখে ওঠে শোভন। আগে মাঝে মধ্যে বলতো, এখন রোজই বলে। সে অনেক কথা রে দাদা।
আমি গরিব ঘরের মেয়ে, লেখাপড়া বলতে তো ওই MA পাস। আমার নাকি কোনো যোগ্যতাই নেই রজতের মতো মস্ত এক্সিকিউটিভের বউ হওয়ার। তখন ভুল করে আমায় পছন্দ করে ফেলেছিল, এখন বিয়ে করে পস্তাচ্ছে। অন্য কোথাও বিয়ে করলে টাকা পয়সা গয়না গাটি, ওসব কথা ছাড় দাদা। কথা বলতে গেলে আমি তো নিজেও অল্প স্বল্প কিছু রোজগার করি বল, সেই টাকার পুরোটাই ওদের হাতে তুলে দিই। তবু কেউ একটুও আমাকে ভালোবাসে না। দিনের পর দিন খোঁটা খেতে খেতে মনে হয় তার চাইতে যদি একটা সাধারণ গরিব ছেলের সঙ্গে বিয়ে হতো অনেক ভালো থাকতাম আমি। রজতের সঙ্গে কথা বলতে যাব কালকেই, দরকারে ওর পরিবারের সঙ্গেও আলোচনায় বসবো। দিনের পর দিন এভাবে তোকে কষ্ট দেওয়া কিছুতেই মেনে নেব না। প্রায় রুখে ওঠে শোভন, রাগে চোটে তার মুখ থমথম করছে। না দাদা, প্লিজ, তুই আর কিছু বলতে যাস না। নিজের অপমান আমি সহ্য করে নিতে পারি, কিন্তু দাদার কোনো রকম অপমান আমি সহ্য করতে পারবো না, কখনো পারবো না। হু হু করে আবার কেঁদে ওঠে রোদেলা। হটকারিতার বশে কোনো সিদ্ধান্ত নিস না খোকা। পাথরের মতো মুখ করে বসে থাকা সান্ত্বনা এতক্ষণে বলে ওঠেন, সারা জীবন এমনটা চলবে না। কিছুদিন বাদে দেখবি সব শান্ত হয়ে যাবে। রজত একমাত্র ছেলে, ওর বউকে মেনে না নিয়ে ওরা যাবে কোথায়? কিন্তু তোর বলা দু চারটে কথাই মাঝখান থেকে মেয়ের সংসারটা ভেঙে যেতে পারে। তখন কি হবে? এই সমাজ আজও ডিভোর্সি মেয়েকে সহজলভ্য ভাবে। আমরা গরিব, এই সমাজে গরিবের সম্মানটুকু ছাড়া আছে তা কি? মেয়ের দিকে সহানুভূতি চোখে তাকান সান্ত্বনা। কিন্তু তুই তো আগেই আমাদের এগুলো জানাতে পারতিস। আসল কথা না বলে বাড়ির ভাগ চাইছিলি কেন? একটা নিজের ঘরের জন্য, যেখানে হাত পা ছড়িয়ে একটা দিন থাকলেও যখন তখন কেউ আর ঘরে ঢুকে বলতে পারবে না আমার বাড়িতে থেকে এসব শুয়ে বসে থাকা চলবে না, হাত পা ছড়িয়ে থাকতে হলে নিজের বাড়িতে যাও। আমি জানতাম মা, সব শোনার পরও তুমি আমায় মানিয়ে নেওয়ার কথাই বলবে। তিনটে মুখ স্তম্ভিত হয়ে রোদেলার দিকে তাকিয়েই থাকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।